তো দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা দেখো যে ইন্টারনাল এনার্জি অথবা অভ্যন্তরীণ শক্তি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো অভ্যন্তরীণ শক্তিটা আমরা দেখেছিলাম এভাবে যে এরকম একটা সিলিন্ডার আমরা কনসিডার করেছিলাম। এই সিলিন্ডারটার মধ্যে কিছু গ্যাস ছিল। আর তোমরা সবাই জানো যে গ্যাসের যে মলিকুলস গুলো, সেই মলিকুলস গুলো কিন্তু র্যান্ডমলি চলাফেরা করে, মানে র্যান্ডমলি সবসময় এরকম মুভ করবে। আর যখনই কোনো একটা মলিকুল র্যান্ডমলি মুভ করবে এর মানে হলো ওর ভ্যালোসিটি আছে। আর তোমরা সবাই জানো যে প্রত্যেকটা গ্যাসের মলিকুলের একটা নির্দিষ্ট ভর আছে অথবা একটা স্পেসিফিক ম্যাস আছে। তার মানে যে কোনো একটা অবজেক্টের যদি ম্যাস থাকে আর ভ্যালোসিটি থাকে তাহলে কিন্তু ওই অবজেক্টটার একটা এনার্জি থাকবে। তো সেই এনার্জিটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি কাইনেটিক এনার্জি। তার মানে এই যে গ্যাসের যে মলিকুলস গুলো আছে, এই প্রত্যেকটা গ্যাসের মলিকুলসের কিন্তু কাইনেটিক এনার্জি আছে। আবার তোমরা এটা জানো, কেমিস্ট্রিতেও তোমরা এটা পড়েছো যে গ্যাসের অণুগুলো একটা একটাকে আকর্ষণ করে অথবা অ্যাট্রাক্ট করে, ঠিক আছে? there is a attraction force in between each and every atoms or every molecules of any gas. ওকে, এর মিনিং হলো দেখো যে যেখানে কোনো অ্যাট্রাকশন ফোর্স থাকবে অথবা কোনো আকর্ষণ বল থাকবে সেখানে কিন্তু পটেনশিয়াল এনার্জি জেনারেট হবে। এর মিনিং হলো দেখো যে একটা সিস্টেমের মধ্যে যদি আমাদের গ্যাসের মলিকুলস থাকে আর ওই গ্যাসের মলিকুলস গুলো যদি র্যান্ডমলি মুভ করে তাহলে ওর দুইটা এনার্জি থাকবে, একটা হলো কাইনেটিক এনার্জি আর একটা থাকবে পটেনশিয়াল এনার্জি। আর আমরা প্রিভিয়াস ক্লাসে এটা বলেছিলাম যে আমরা যদি কোনো একটা গ্যাসের যদি আমরা ইন্টারনাল এনার্জি এটা নিয়ে যদি ডিসকাস করতে চাই তাহলে এই ইন্টারনাল এনার্জিটা হবে ওই টোটাল সিস্টেমের যে মলিকুলসের কাইনেটিক এনার্জি আর পটেনশিয়াল এনার্জির সামেশন, ঠিক আছে? কাইনেটিক এনার্জি অথবা গতিশক্তি আর বিভব শক্তির যোগফল। ওকে, আশা করি সবাই তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ, যদি কোনো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমরা কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে ডিয়ার স্টুডেন্ট, আচ্ছা সেজন্য দেখো আমরা এখানে লিখেছিলাম যে এখানে কাইনেটিক এনার্জিও আছে, পটেনশিয়াল এনার্জিও আছে। আর এটার ডেফিনেশনটা আমরা এভাবে দিয়েছিলাম, তোমরা এটা সবাই জানো যে দেখো এখান থেকে আমরা এভাবে দিয়েছিলাম যে প্রতিটি সিস্টেমই অসংখ্য অণুপরমাণুর সমন্বয়ে গঠিত। এই অণুগুলো সর্বদা গতিশীল এবং এদের মধ্যে আকর্ষণ বল ক্রিয়া করে। সুতরাং অণুসমূহের গতিশক্তি ও বিভব শক্তি আছে। এই গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টি হলো সিস্টেমটার অভ্যন্তরীণ শক্তি। ইংলিশ ভার্সন স্টুডেন্টরা দেখতে পারো এটা যে ইচ সিস্টেম কনসিস্ট অফ নিউমারাস নাম্বার অফ মলিকুলস অ্যাটম, দে আর অল ইন ভাইব্রেটিং মোড। এখানে খেয়াল করো দে আর অল ইন ভাইব্রেটিং মোড। এই ভাইব্রেশনটা দেখো ডিফারেন্ট টাইপের ভাইব্রেশন হতে পারে, যে লিনিয়ার ভাইব্রেশন, তারপরে ভাইব্রেশনাল, তারপর রোটেশনাল, এরকম অনেক ধরনের মোশন থাকতে পারে। অ্যান্ড ফোর্স অফ অ্যাট্রাকশন এক্সিস্ট বিটুইন দেম। The total sum of kinetic and potential energy is called the internal energy of the system. দেখো এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট যে টোটাল সাম অফ দ্য কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি। তো আশা করি ডিয়ার স্টুডেন্ট এটা সবাই বুঝতে পেরেছো। তো আমরা এখানে দেখো যে আমরা এরপরে আমরা এই ইন্টারনাল এনার্জির আর কিছু আমরা ক্যারেক্টারিস্টিক্স অথবা প্রপার্টি আমরা দেখব। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা অনেক স্টুডেন্ট আমাদের সাথে জয়েন করেছে। হ্যাঁ, তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কোশ্চেন করবে, আর যদি কোনো টপিক যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে। ওকে, এখানে আনিসুর রহমান কমেন্ট করেছে যে নো থ্যাঙ্কস, কোনো কোশ্চেন নাই। ওকে, থ্যাংক ইউ আনিসুর রহমান। ওকে, আমরা এর পরের স্লাইডে চলে যাই। দেখো এখানে যে আমরা যে অভ্যন্তরীণ শক্তি অথবা ইন্টারনাল যে এনার্জিটা আমরা দেখলাম, তো সেই এনার্জি দেখো কিছু প্রপার্টি দেখো। এটা কি? দেখো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। দেখো গ্যাসের অভ্যন্তরীণ শক্তি অথবা ইন্টারনাল যে এনার্জিটা এটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করবে। তার মানে দেখো এই গ্যাসের যদি তাপমাত্রা চেঞ্জ হয় তাহলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে, যদি তাপমাত্রা চেঞ্জ না হয় অথবা যদি টেম্পারেচার চেঞ্জ না হয় তাহলে কিন্তু ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে না, ঠিক আছে? তাহলে দেখো ইন্টারনাল এনার্জিটা এই আয়তন অথবা ভলিউম, এরপর দেখো চাপ অথবা প্রেসার, এগুলোর উপর কিন্তু নির্ভর করে না। তাহলে শুধুমাত্র কিসের উপর নির্ভর করে? শুধুমাত্র নির্ভর করে হলো টেম্পারেচারের উপর, ঠিক আছে? শুধুমাত্র নির্ভর করে টেম্পারেচারের উপর। আচ্ছা এখানে খেয়াল করে একটু তাহলে যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, আয়তন ও চাপের উপর নির্ভর করে না। দেখো এই লাইনটা কিন্তু সবাইকে মনে রাখতে হবে যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তি অথবা ইন্টারনাল এনার্জি অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার, ঠিক আছে? তার মানে কি ভলিউম অথবা আয়তনের উপরও ডিপেন্ড করে না, অথবা চাপের উপরও ডিপেন্ড করে না, প্রেসারের উপরেও ডিপেন্ড করে না। ওকে, তো এখন দেখো যে আমরা এখান থেকে দেখো যে গ্যাসের অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তনটা, গ্যাসের অভ্যন্তরে দেখো আমরা যদি টেম্পারেচার চেঞ্জ করি
এই গ্যাসের যদি টেম্পারেচার যদি আমরা চেঞ্জ করি তাহলে কিন্তু ইন্টারনাল এনার্জি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখো যদি টেম্পারেচার চেঞ্জ করি তাহলে কিন্তু গ্যাসের মলিকুলার যে র্যান্ডম যে মুভমেন্টটা ছিল, যে ছোটাছুটি ছিল, সেটা কিন্তু বৃদ্ধি পাবে। আর যখনই ছোটাছুটি বৃদ্ধি পাবে তখন কিন্তু এর ভ্যালোসিটি চেঞ্জ হবে। আর ভ্যালোসিটি চেঞ্জ হওয়া মানে তোমরা জানো যে কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে। আর যেহেতু এটা সাম অফ কাইনেটিক এনার্জি অ্যান্ড পটেনশিয়াল এনার্জি, তাহলে কিন্তু এই ইন্টারনাল এনার্জিটাও চেঞ্জ হয়ে যাবে। ওকে, তাহলে দেখো যে ইন্টারনাল এনার্জি যে চেঞ্জ হলো, এই ইন্টারনাল এনার্জি যে চেঞ্জ অথবা যে পরিবর্তনটা, সেটাকে আমরা এই ডি ইউ দিয়ে রিপ্রেজেন্ট করব। দেখো তোমরা স্টুডেন্টরা, আমি ইনফরমেশনের জন্য সবাইকে বলবো যে তোমরা যখন ম্যাথমেটিক্স স্টার্ট করবা, যে ডিফারেন্সিয়েট ক্যালকুলাস যখন স্টার্ট করবা, তখন এই টার্মগুলো তোমরা অবশ্যই পাবা, যে ডিইউ, ঠিক আছে, এই টাইপের টার্ম পাবা, এটা ডিফারেন্সিয়াল ফরম্যাট। তো যারা যারা এখন স্টার্ট করোনি তারা এই জিনিসটা একটু বুঝতে কষ্ট হলেও আমি একটু ক্লিয়ার করতেছি। যে ডিইউ, দেখো এই ডিটা দিয়ে চেঞ্জ বুঝাবে, কোনো একটা টার্মের চেঞ্জ বুঝাবে, যে কোনো কিছু রেসপেক্টে চেঞ্জ কত। ওকে, তাহলে ডিইউ, দেখো ইউটা দিয়ে আমরা ইন্টারনাল এনার্জি বুঝাবো অথবা অভ্যন্তরীণ শক্তি বুঝাবো, আর ডিইউ দিয়ে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বুঝাবো। এখানে দেখো পরিবর্তন কথাটা কিন্তু ইম্পর্টেন্ট, চেঞ্জ চেঞ্জ এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। তার মানে দেখো ডিইউটা দিয়ে কিন্তু চেঞ্জ বুঝায়, এটা মাথায় রাখতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, সবাই বুঝতে পেরেছো কিন্তু? একটু কমেন্ট করে জানাও সবাই। হ্যাঁ, সবাই কমেন্ট করে জানাও। আচ্ছা, তন্ময় খান কমেন্ট করেছে দেখছি যে সেকেন্ড ইয়ারের আমি। আচ্ছা, সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরাও এই ক্লাসগুলোতে জয়েন করতে পারো, কারণ এগুলো সেকেন্ড ইয়ারের অলরেডি শেষ, তোমাদের মানে রিভিশন হয়ে যাবে। যদি কারো কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে তোমাদের এটা রিভিশন কোর্স হিসেবে তোমরা এটা করতে পারো। ওকে, হ্যাঁ, মাশফি আক্তার কমেন্ট করেছে ইয়াস স্যার, হ্যাঁ ইয়াস স্যার। এরপরে রিফাত নূর কমেন্ট করেছে হ্যাঁ ইয়াস স্যার। আচ্ছা ওকে, তাহলে সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটা মনে রাখতে হবে যে অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন অথবা চেঞ্জ, সেটাকে আমরা ডিইউ দিয়ে রিপ্রেজেন্ট করব। ঠিক আছে, যদি চেঞ্জ কিছু থাকে তাহলে দেখো ডিইউ নট ইকুয়ালস জিরো হবে, তার মানে কিছু একটা চেঞ্জ আছে, চেঞ্জ একদম জিরো না। আর যদি চেঞ্জ না থাকে তাহলে এই ডিইউ ইকুয়ালস টু আমরা জিরো লিখতে পারবো। ঠিক আছে, যদি কোনো চেঞ্জ না থাকে। ওকে ওকে ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশটগুলো তোমরা নোট হিসেবে পরবর্তীতে ইউজ করতে পারবে। স্ক্রিনশট সবাই নিতে পারো। দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক স্টুডেন্ট জয়েন করেছে। হ্যাঁ, সবাইকে আমি রিকোয়েস্ট করব তোমরা সঠিক ফরম্যাট ফলো করে, সঠিক ফরম্যাট ফলো করে তোমরা সবাই অ্যাটেন্ডেন্স দিবে। আচ্ছা ওকে, তাহলে এখন দেখো যে আমরা এরপরে দেখো আমরা এই সিলিন্ডার আর পিস্টন সম্পর্কে একটু আইডিয়া নিব। সিলিন্ডার আর পিস্টনটা কি সেটা সম্পর্কে আমরা আইডিয়া নিব। দেখো আমাদের এই চ্যাপ্টারে কিন্তু প্রায় এভরি টপিকের সাথেই আমরা এই সিলিন্ডার আর পিস্টন এই ওয়ার্ডটা আমরা ইউজ করব। তো এই ওয়ার্ডটা সম্পর্কে সবার ক্লিয়ার একটা আইডিয়া থাকা উচিত। তো এটা সম্পর্কে আমরা দেখব। আচ্ছা, তোমরা কি কেউ কখনো সিলিন্ডার অথবা পিস্টন, যেমন সিলিন্ডার, এই যে সিলিন্ডার পিস্টন, এই দুটো ওয়ার্ড অথবা এই দুটো জিনিসকে তোমরা দেখেছো কিনা রিয়েল লাইফে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবে যে রিয়েল লাইফে সবাই এটা দেখেছো কিনা। হ্যাঁ হ্যাঁ, জলি জলি ইয়াসমিন হ্যাঁ সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আলিফ মাহমুদ হ্যাঁ থ্যাঙ্কস দিয়েছে। আচ্ছা ওকে, তোমাকে ধন্যবাদ আলিফ মাহমুদ। আচ্ছা, আমি সব স্টুডেন্টকে বলবো যে ক্লাসের সাথে রিলেটেড যেগুলো সেই কমেন্টগুলো তোমরা আশা করি করবে। যে ক্লাসের সাথে অপ্রাসঙ্গিক কোনো কমেন্ট তোমরা এখানে করবে না, কারণ অন্য স্টুডেন্টদের তখন ডিস্টার্ব ফিল হবে। আর তোমরা এটা সবাই ভালোভাবে জানো যে আমাদের এই ক্লাসগুলো কিন্তু অনেক গার্ডিয়ানরাও মানে ক্লাসগুলো দেখে তাদের বাচ্চাদের সাথে। তো এখন এখানে তুমি মানে ক্লাসের বাহিরে কোনো আজে বাজে কমেন্ট করলা, তো এগুলো আসলে কিন্তু তোমার ব্যক্তিত্বটা আসলে প্রকাশ করে। ঠিক আছে, তো আসলে যে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ক্লাসের সাথে রিলেটেড কোনো মানে যদি কোশ্চেন থাকে তাহলে তোমরা সবাই কোশ্চেন করবে। আমরা টিচাররা যারা ক্লাস নেয় এখানে কষ্ট করে, তারা সবাই মানে বেস্ট ট্রাই করব তোমাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আর অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আচ্ছা ওকে, এখানে এখানে দেখতে পাচ্ছি যে ইবনুল কবির কমেন্ট করেছে যে প্রথম শুনলাম, মানে এই দুটা ওয়ার্ড সে প্রথম শুনেছে। আচ্ছা যাই হোক, ওকে, কারো কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে তাহমিদ আহমেদ রিফাত কমেন্ট করেছে সিলিন্ডার সিলিন্ডার দেখেছি স্যার, কিন্তু পিস্টন দেখি নাই। আচ্ছা ওকে, তো আমরা দেখো একটা আইডিয়া নিব। দেখো যে সিলিন্ডার এইরকম একটা ধরো, যে মানে শেপের একটা ধরো এরকম সিলিন্ড্রিক্যাল হতে পারে। তোমরা এই গোলাকার কোনো কিছু মানে এরকম গোলাকার কোনো কিছু ইয়ে দেখেছো এরকম,
ধরো এরকম একটা শেপ হতে পারে। তো সিলিন্ডারের মেইন যে জিনিসটা দেখো, এই সিলিন্ডারের সাথে আমরা এই রকম একটা যদি ডিভাইস অ্যাড করে দিই, তো এইটাকে বলা হলো পিস্টন। তো পিস্টনটা দেখো যে সিলিন্ডারের যে বডিতে, দেখো বডিতে কন্টাকে থেকে, স্পর্শে থেকে এটা খুব ইজিলি ওপরে আর নিচে মুভ করতে পারবে। যেমন দেখো এই যে এরকম এতে এভাবে মুভ করতে পারবে, দেখো এই যে এভাবে মুভ করতে পারবে। কিন্তু দেখো এখানে পিস্টনটার আর সিলিন্ডারটার যে কন্টাক্ট সারফেসটা, যে এই সাইড দিয়ে কোনো কিছু বের হতে পারবে না। যেমন গ্যাস বলতে পারো, অথবা এর মধ্যে লিকুইড বলতে পারো, যে এখানে আমরা লিকুইড দিলাম অথবা গ্যাস দিলাম। তো আমরা যদি পিস্টনটা এরকম যদি, যে লিকুইড তো কম্প্রেস হবে না, ধরো আমরা যদি এখানে গ্যাস রাখি, তাহলে কিন্তু দেখো যে গ্যাসও কিন্তু এদিক দিয়ে বের হতে পারবে না, সিলিন্ডারের যে সাইড দিয়ে সেটা কিন্তু বের হতে পারবে না। তার মানে তোমরা এটা বলতে পারো যে এটা কিন্তু একদম এয়ার টাইট। তাহলে এটা হলো সিলিন্ডার, দেখো এটা হলো সিলিন্ডার, আর এই যে এটা হলো পিস্টন। তাহলে সিলিন্ডারের গা ঘেঁষে পিস্টনটা খুব ইজিলি মুভ করতে পারবে অথবা আপ অ্যান্ড ডাউন মুভ করতে পারবে, কিন্তু ভেতরের কোনো এলিমেন্ট এই পিস্টনের পাশে দিয়ে বাইরে আসতে পারবে না, অথবা বাইরের কোনো এলিমেন্ট পিস্টনের পাশে দিয়ে ভিতরে যেতে পারবে না। তার মানে এটা টোটালি বায়ুরোধী অথবা এয়ার টাইট। ওকে, তো আশা করি সবাই এই সিলিন্ডারের যে ফাংশনটা, হ্যাঁ সেটা তোমরা অনেকে বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে নাহিয়ান তাসনিয়া, হ্যাঁ লুপিন কমেন্ট করেছে ইনজেকশন পিস্টন হতে পারে। ওকে, এক্সিলেন্ট। হ্যাঁ, থ্যাংক ইউ তোমাকে। তুমি আসলে রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিয়েছো। হ্যাঁ, রিয়েল লাইফের একটা কোশ্চেন দিচ্ছে, আমি এটা দেখাবো। দেখো, ওকে, থ্যাংক ইউ তোমাকে। দেখো এই যে আমি এখানে একটা ইনজেকশনের একটা মানে ছবি দেখিয়েছি। এই ইনজেকশনের যে বডিটা, দেখো ইনজেকশন সিরিঞ্জের যে বডিটা সেটা হলো পিস্টন, আর এখানে যে হ্যান্ডেলটা, আর এখানে দেখো ব্ল্যাক কালারের যে একটা রাবার আছে, এই রাবারটা আসলে মেনলি এই পিস্টনের কাজ করে। আর তোমরা সবাই এটা জানো যে এই হ্যান্ডেলটা যদি আমরা আপ ডাউন মুভ করি, তাহলে ভিতর থেকে কিন্তু কোনো কিছু এই দিক দিয়ে বের হয় না। এই দিক দিয়ে যদি ফুটো থাকে তাহলে এই দিক দিয়ে বের হতে পারে, কিন্তু এই দিক দিয়ে কিন্তু কোনো কিছু বের হয় না। তার মানে হলো যে এই রাবারটা দেখো এই পিস্টনটার মতো কাজ করে। তাহলে এই রাবারটা কিন্তু এটা অ্যাকচুয়ালি এয়ার টাইট। তোমরা একটু ক্লোজ শটে একটু দেখো। সবাই দেখো, ইনজেকশনের যে ব্যাপারটা আমি দেখালাম, ইনজেকশনের যে বডিটা সেটা হলো পিস্টন, আর ইনজেকশনের যে হ্যান্ডেলের সাথে যে রাবারটা লাগানো আছে এটা আসলে না, সরি, ইনজেকশনের যে বডিটা সেটা হলো সিলিন্ডার, আর যে রাবারটা লাগানো থাকে সেটা আসলে অ্যাকচুয়ালি পিস্টনের কাজ করে। ওকে, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সবাইকে। আর এখানে দেখো যে এই রিয়েল লাইফে দেখো আমরা গাড়িতে যে ইঞ্জিন আমরা ব্যবহার করি, ইঞ্জিনের কিন্তু মেইন যে এলিমেন্টটা সেটাই কিন্তু একটা পিস্টন। যে কোনো গাড়ির যে ইঞ্জিনের মেইন যে পার্ট সেটা কিন্তু একটা পিস্টন। তাহলে তোমাদের যাদের যাদের গাড়ি আছে, অথবা যারা কখনো এরকম গাড়ির এই মানে গ্যারেজে তোমরা এরকম দেখেছো, তোমরা তখন এই টাইপের একটা পিস্টন দেখবা। অথবা তোমরা এটাও যারা যারা নোটিস করেছো যে টিভিতে যখন বিভিন্ন মোবিলের অ্যাড দেয়, তখন দেখবে একটা পিস্টন কিন্তু এরকম আপ ডাউন করে। তোমরা এটা হয়তো খেয়াল করেছো যে মোবিল ওয়েলের যখন টিভিতে কোনো অ্যাড দিবে, তখন দেখো যে কোনো মোবিল ওয়েলের অ্যাড দিলে ওখানে পিস্টন দেখায়, ঠিক আছে, যে ইঞ্জিনের পিস্টনটা এরকম আপ ডাউন করে। তো সেটার ক্রস সেকশন কিন্তু এরকম, দেখো ইঞ্জিনটার পিস্টনের যে ক্রস সেকশনটা সেটা কিন্তু এরকম। তাহলে দেখো এটা হলো কিন্তু মেইন পিস্টন, আর এই পুরো বডিটা হলো সিলিন্ডার। তাহলে পিস্টনটা দেখো খুব ইজিলি এটা মুভ করতে পারবে, কিন্তু ভিতরের কোনো এলিমেন্ট বাইরে আসতে পারবে না, অথবা বাইরের কোনো এলিমেন্ট গ্যাস বলতে পারো, এটা কিন্তু ভিতরে যেতে পারবে না। তার মানে হলো পিস্টনটা একদম টোটালি এয়ার টাইট। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এরপরে দেখো আমরা এখন এটা ইউজ করব। দেখো যে আমরা পড়বো যে আইসোথার্মাল প্রসেস অথবা আইসোথার্মাল চেঞ্জ অথবা সমষ্ণ প্রক্রিয়া। দেখো আমরা এই চ্যাপ্টারে টোটাল 4টা প্রক্রিয়া পড়াবো, ঠিক আছে। 4টা প্রক্রিয়ার ফার্স্টটা হলো যে সমষ্ণ প্রক্রিয়া অথবা আইসোথার্মাল প্রসেস অথবা চেঞ্জ। এখন প্রত্যেকটা স্টুডেন্টকে আমি একটু রিকোয়েস্ট করব যে স্টুডেন্টরা এই 4টা প্রক্রিয়া ভালোভাবে বুঝবে এই চ্যাপ্টারের, তাদের কিন্তু এই চ্যাপ্টারে কোনো প্রবলেম থাকবে না। তো আশা করি সবাই আমার কথা বুঝতে পেরেছো। তো সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করব যে আমি যে 4টা প্রক্রিয়া পড়াবো সেটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর এই 4টা প্রক্রিয়ার যে প্রপার্টিগুলো অথবা ধর্মগুলো পড়াবো, আমি যে ইকুয়েশনগুলো পড়াবো, দেখবা প্রক্রিয়াগুলো তুমি যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে দেখবে এই চ্যাপ্টার তোমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে, ঠিক আছে। এখানে কোনো কিছু মেমোরাইজ করতে হবে না। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এখন দেখো আমরা প্রথম যে প্রক্রিয়াটা, দেখো যে 4টা প্রসেস আমরা বললাম, এই 4টা প্রসেসের যে ফার্স্ট যে প্রসেসটা সেটা আমরা দেখব, সেটা হলো আইসোথার্মাল প্রসেস অথবা আইসোথার্মাল চেঞ্জ। আচ্ছা দেখো তোমরা এখান থেকে
ওয়ার্ড থেকেই কিন্তু এই প্রসেসটা সম্পর্কে একটা আইডিয়া নিতে পারো, যে ইংলিশ ওয়ার্ড থেকেও নিতে পারো অথবা বাংলা ওয়ার্ডটা থেকেও নিতে পারো। দেখো এখানে যে এই বাংলা ওয়ার্ডের মধ্যে দেখো সমষ্ণ, এটাকে আমরা যদি একটু ভেঙে বলি যে সম উষ্ণ। দেখো সম মানে হলো সমান, আর উষ্ণ মানে হলো তাপমাত্রা, তার মানে কি তাপমাত্রা সমান থাকবে। তার মানে এটা এমন একটা প্রসেস যেখানে টেম্পারেচার সেম থাকবে, তার মানে কি টেম্পারেচার চেঞ্জ হবে না, ঠিক আছে। আবার ইংলিশেও এটা তুমি এখান থেকে ওয়ার্ড থেকে দেখতে পারো। দেখো আইসো, আইসো মিনিং কিন্তু সেম, ওকে। আইসো মিনিং হলো সেম। আর এই যে থার্ম, ঠিক আছে, থার্ম, এই থার্মাল, এটা থার্ম ওয়ার্ড থেকে এসেছে। তো থার্ম মানে কিন্তু টেম্পারেচার। তার মানে দেখো আইসো থার্মাল, তার মানে কি সেম টেম্পারেচার। তার মানে এটা এমন একটা প্রসেস যেই প্রসেসে দেখো যে গ্যাসের ভলিউম চেঞ্জ হতে পারে অথবা প্রেসার চেঞ্জ হতে পারে, কিন্তু ওই গ্যাসটার টেম্পারেচার সেম থাকবে, ওকে। তো এরকম একটা প্রসেস। তো আশা করি সবাই বুঝতে পেরেছো। হ্যাঁ, আলিফ মাহমুদ কমেন্ট করেছে যে বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ আলিফ মাহমুদ। আর যদি কারো কোনো কোনো সমস্যা থাকে অথবা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবে। আচ্ছা, এখন দেখো আইসোথার্মাল প্রসেসটা বোঝানোর জন্য আমরা সেম ভাবে দেখো একটু আগে যেটা বললাম যে আমাদের সিলিন্ডার পিস্টন সিস্টেম কনসিডার করতে হবে। তো সিলিন্ডার পিস্টন সিস্টেম যখন আমরা কনসিডার করলাম, দেখো এখানে আমরা সিলিন্ডারের যে ওয়ালটা, এই ওয়ালটা আমরা এমনভাবে চুজ করব যে এই ওয়ালটার মধ্য দিয়ে তাপ যাওয়া আসি করতে পারবে, তার মানে কি হিট এক্সচেঞ্জ হতে পারবে। তার মানে এখান থেকে হিট এই ওয়ালের ভিতর দিয়ে বাইরে আসতে পারবে অথবা বাইরে থেকে হিট ওয়ালের ভিতর দিয়ে ভিতরে আসতে পারবে। তার মানে দেখো হিট এক্সচেঞ্জ হতে পারবে, ওকে। কিন্তু এখানে ভিতরে যে গ্যাসের সিস্টেমটা রাখছি, এই গ্যাস কিন্তু পিস্টন দিয়ে বেরোতে পারবে না অথবা ওয়াল দিয়েও কিন্তু বের হতে পারবে না। তার মানে সেজন্য দেখো আমরা এখানে যে পিস্টনের যে ওয়ালটা, সেটাকে আমরা বলছি যে গুড কন্ডাক্টর অফ হিট, ওকে। গুড কন্ডাক্টর অফ হিট অথবা তাপের সুপরিবাহী। তো এই ওয়ালটা দিয়ে তাপ খুব সহজেই ভেতরে থেকে বাইরে আসতে পারবে অথবা বাইরে থেকে ভেতরে আসতে পারবে। তো আমরা ক্লাসের মানে আমাদের লেকচার 1 আর 2 তে টেম্পারেচার আর হিট নিয়ে আমরা অনেক ডিটেলস আলোচনা করেছি। তো তোমরা ওই লেকচার দুটো দেখে নিবে। আর যখনই দেখো দুইটা অবজেক্টের টেম্পারেচারের ডিফারেন্স থাকে, যে হাই টেম্পারেচার থাকে একটা আর একটা লো টেম্পারেচার থাকে, তখন যদি আমরা কন্ট্যাক্টে নিয়ে আসি তখন কিন্তু যে হিট ট্রান্সমিট হবে অথবা হিট এক্সচেঞ্জ হবে, তাপের আদান প্রদান হবে, যতক্ষণ না টেম্পারেচার সেম হবে, ওকে। তাহলে এখন দেখো এই সিস্টেমটার টেম্পারেচার আর বাহিরের যে এনভায়রনমেন্ট অথবা বাহিরের যে পরিবেশ, এই পরিবেশের তাপমাত্রা ধরে নাও সেম। তাহলে দেখো এই পরিবেশের তাপমাত্রা আর হলো গ্যাসের যে তাপমাত্রা অথবা টেম্পারেচার ধরো সেম। তো যদি দুইটা টেম্পারেচার সেম হয়, এনভায়রনমেন্টের টেম্পারেচার আবার গ্যাসিয়াস সিস্টেমের টেম্পারেচার যদি সেম হয়, তাহলে এখানে দেখো কোনো হিট এক্সচেঞ্জ হবে না, কারণ টেম্পারেচার সেম আছে, ওকে। তার মানে ভিতর থেকে হিট বাইরে যাবে না, আবার বাইরে থেকে হিট ভিতরেও আসবে না, তার মানে মানে হিটের কোনো এক্সচেঞ্জ হবে না। আচ্ছা, এখন দেখো যদি আমরা এই পিস্টনটাতে প্রেসার দিই, একটু ভালোভাবে লক্ষ্য করে নোটিস করো, যদি আমরা এই পিস্টনটাতে প্রেসার দেই তাহলে এই গ্যাসের ভলিউম কিন্তু ডিক্রিজ করবে। দেখো গ্যাসের ভলিউম ডিক্রিজ করবে আর প্রেসার কিন্তু ইনক্রিজ করবে, ওকে। প্রেসারটা ইনক্রিজ করবে, আর যখনই ভলিউম ডিক্রিজ করবে, ভলিউমটা কমে যাবে, তখন এই গ্যাসের যে মলিকুলসগুলো আছে এদের মধ্যেও কিন্তু কলিশনটা অথবা সংঘর্ষটা বেড়ে যাবে, এদের ছোটাছুটি বেড়ে যাবে। তো এর মানে হলো যে এই গ্যাসের সিস্টেমের টেম্পারেচার ইনক্রিজ করবে, ওকে। গ্যাসের সিস্টেমের টেম্পারেচার ইনক্রিজ করবে। আর তোমরা জানো যখনই টেম্পারেচার ইনক্রিজ করবে এই সিস্টেমে, আমরা প্রেসার ইনক্রিজ করলাম, ভলিউম ডিক্রিজ করলো, ওকে। আর সাথে সাথে কিন্তু গ্যাসের সিস্টেমের টেম্পারেচার ইনক্রিজ করবে, ওদের ভিতরে কলিশন বেড়ে যাবে অথবা সংঘর্ষ বেড়ে যাবে, এই কারণে ভিতরের সিস্টেমের টেম্পারেচারটা ইনক্রিজ করবে, ওকে। আচ্ছা, এখন দেখো যদি টেম্পারেচার ইনক্রিজ করে, বাইরের এনভায়রনমেন্টের টেম্পারেচার তার চেঞ্জ হয়নি। দেখো বাইরের যে এনভায়রনমেন্টের টেম্পারেচার সেটা কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু এই প্রেসার চেঞ্জ করার কারণে, প্রেসারটা বৃদ্ধি করার কারণে এই ভিতরের টেম্পারেচার কিন্তু ইনক্রিজ হয়ে গেল। আর যখনই ভিতরের টেম্পারেচারটা ইনক্রিজ হয়ে যাবে, তখন দেখো যে এই টেম্পারেচার এখানে যদি হাই টেম্পারেচার হয়, এটা লো টেম্পারেচার, তখন কিন্তু যেহেতু এই ওয়ালটা হলো গুড কন্ডাক্টর অফ হিট, দেখো ওয়ালটা যেহেতু গুড কন্ডাক্টর অফ হিট, তাহলে এখান থেকে হাই টেম্পারেচারের পার্ট থেকে হিট লো টেম্পারেচারের এরিয়ার দিকে মানে এক্সচেঞ্জ করবে অথবা ট্রান্সমিট করবে অথবা আদান প্রদান হবে। আচ্ছা, কতক্ষণ আদান প্রদান হবে? যতক্ষণ না পর্যন্ত এই ভেতরের টেম্পারেচার আর বাইরের টেম্পারেচার সেম আগের মতো না হয় অথবা সেম না হয়, ঠিক আছে, একই যদি না হয়, ততক্ষণ পর্যন্ত কিন্তু হিট চেঞ্জ হতেই থাকবে, ওকে। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে দেখো এই প্রসেসটা, ওকে, দেখো এই প্রসেসটা এমন একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে দেখো কোনো একটা গ্যাসের ভলিউম চেঞ্জ হতে পারে, আয়তন চেঞ্জ হতে পারে,
অথবা দেখো প্রেশার তো চেঞ্জ হচ্ছে, আমরা যেহেতু প্রেশার ক্রিয়েট করছি তাহলে প্রেশার ইনক্রিজ ডিক্রিজ হতে পারে। তাহলে এটা এমন একটা প্রসেস যেই প্রসেসে দেখো ভলিউম চেঞ্জ হতে পারে আর প্রেশার চেঞ্জ হতে পারে, কিন্তু দেখো টেম্পারেচার ইনিশিয়ালি কিন্তু চেঞ্জ হয়েছে, কিন্তু এটা হিট এক্সচেঞ্জ করে আবার টেম্পারেচারটা সেম রেখে দিছে। ওকে, তার মানে দেখো টেম্পারেচার চেঞ্জ হবে না, তার মানে টেম্পারেচার চেঞ্জ হবে না, এই তাপ আদান প্রদান করে টেম্পারেচারটা আবার আগের মতো করবে। তাহলে এখানে দেখো ডিয়ার স্টুডেন্ট একটু ভালোভাবে নোটিস করো, দেখো এখানে, হ্যাঁ এখানে জান্নাতুল বাকি কমেন্ট করেছে যে স্যার টেম্পারেচার ইনক্রিজ করে কিভাবে। ওকে, থ্যাংক ইউ, এটার অ্যান্সার আমি দিয়েছি অলরেডি, তুমি হয়তো নোটিস করোনি, তো আমি আবার বলছি। যখন প্রেশারটা আমরা ইনক্রিজ করব, প্রেশারটা যখন ইনক্রিজ করব তখন ভলিউম ডিক্রিজ হবে, ভলিউম কমে যাবে। আর ভলিউম যখনই কমে যাবে দেখো এদের মধ্যে ছোটাছুটি বেড়ে যাবে, আর এদের মধ্যে দেখো এই গ্যাসের যে মলিকুলগুলো এগুলো কাছাকাছি চলে আসবে, পলিউশন বেশি হবে, সংঘর্ষ বেশি হবে। আর যখনই সংঘর্ষ বেশি হবে তখন এদের ভ্যালোসিটি চেঞ্জ হবে, বৃদ্ধি পাবে, তখন এই টেম্পারেচার কিন্তু চেঞ্জ হবে। ওকে, যেমন ধরো যে আমরা ওই ইন্টারনাল যে এনার্জিটা পড়েছি ওখানে যে কাইনেটিক এনার্জি, এই ছোটাছুটি বৃদ্ধি পেলেই কিন্তু কাইনেটিক এনার্জি চেঞ্জ হয়। ওকে, তো কাইনেটিক এনার্জি চেঞ্জ হলে আলটিমেটলি কিন্তু এর অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে। আর আমরা জানি যে অভ্যন্তরীণ শক্তি শুধুমাত্র টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, তার মানে টেম্পারেচারও চেঞ্জ হবে, যেহেতু ইন্টারনাল এনার্জি চেঞ্জ হচ্ছে তাহলে টেম্পারেচারটাও চেঞ্জ হবে। ওকে, তো আশা করি জান্নাতুল বাকি তোমার অ্যান্সার পেয়েছো। হ্যাঁ, এখানে অলরেডি যে আলিফ মাহমুদ অলরেডি তোমার অ্যান্সার দিয়ে দিয়েছে যে প্রেশার ইনক্রিজ হয়। ওকে, থ্যাংক ইউ। ওকে, তাহলে দেখো, তাহলে এই সিস্টেমটা দেখো, এই সিস্টেমটা এমন একটা সিস্টেম যেই সিস্টেমের মধ্যে ভলিউম চেঞ্জ হতে পারে, প্রেশার চেঞ্জ হতে পারে, কিন্তু টেম্পারেচার সেম থাকবে। ওকে, আবার একটা জিনিস খেয়াল করো যে তাপের কিন্তু আদান প্রদান হতে পারে। দেখো এখান থেকে ভিতর থেকে তাপ বাইরে আসতে পারে অথবা বাইরে থেকে তাপ ভিতরে আসতে পারে। যদি আমরা প্রেশার ডিক্রিজ করাই দিই, যদি প্রেশার আমরা কমাই দিই তাহলে কিন্তু ভলিউম বেড়ে যাবে, আর যখনই ভলিউম বেড়ে যাবে তখন ভিতরের তাপমাত্রা কিন্তু কমে যাবে। তোমরা এই নিজেরা নিজেরা একটা তোমরা এক্সপেরিমেন্ট করতে পারো, সবাই এরকম হাত এরকম মানে এভাবে মুট করবা, এরকম এভাবে করে যদি তুমি জোরে ফু দাও তাহলে দেখবা এই হাতের ভিতরে গরম হয়ে যাবে। ওকে, তোমরা এটা এখনই প্র্যাকটিস করে দেখতে পারো যে এরকম হাতটা মুট পাকিয়ে এখানে তুমি যদি জোরে করে ফু দাও তাহলে দেখবা হাত এটা এই মানে হাতের যে তালুটা আছে এটা গরম হয়ে যাবে। ঠিক আছে, তার মানে কি টেম্পারেচার ইনক্রিজ করবে। আবার তুমি যদি উপর দিকে টান দাও, ঠিক আছে, এয়ারটা যদি তুমি মুখের ভিতরে নাও এরকম উপর দিকে যদি টান দাও তখন দেখবা এই হাত এখানে এখানে তোমার ঠান্ডা হবে। ঠিক আছে, টেম্পারেচার কমে যাবে। তো ডিয়ার স্টুডেন্ট তোমরা এই এক্সপেরিমেন্ট এখনই করে দেখতে পারো। তো যখন আমরা প্রেশার বাড়াবো তখন টেম্পারেচার ইনক্রিজ করবে, আবার যখন প্রেশার আমরা কমাবো তখন কিন্তু টেম্পারেচার ডিক্রিজ করবে। আর যেহেতু এই ওয়ালটা গুড কন্ডাক্টর অফ হিট, তাপের সুপরিবাহী, তো তাপমাত্রা বৃদ্ধি হলে কিন্তু এই তাপের আদান প্রদান করে তাপমাত্রাটা অথবা টেম্পারেচারটা আবার সেম করবে। আবার যদি তাপমাত্রা কমে যায়, ঠিক আছে, তাপমাত্রা যদি কমে যায় তখনই কিন্তু বাইরে থেকে তাপ গ্রহণ করে অথবা বাইরে থেকে হিট একসেপ্ট করে তখন কিন্তু আবার টেম্পারেচার সেম হয়ে যাবে। তার মানে যদি টেম্পারেচার ডিক্রিজ করে তাহলে এনভায়রনমেন্ট থেকে হিট একসেপ্ট করবে, যদি টেম্পারেচার ইনক্রিজ করে তাহলে এই সিস্টেম থেকে হিটটা বাইরে চলে যাবে। তার মানে কি যে হিট কিন্তু এক্সচেঞ্জ হতে পারে। দেখো তাপের আদান প্রদান হবে, দেখো তাপ আর তাপমাত্রা, হিট আর টেম্পারেচার এই দুটো ওয়ার্ডকে মিক্স আপ করবে না। ওকে, হিট, দেখো হিট আর হলো টেম্পারেচার এই দুটো ওয়ার্ডকে কখনোই মিক্স আপ করবে না, দুটো কিন্তু টোটালি ডিফারেন্ট ওয়ার্ড। ওকে, তাহলে আমি কি বললাম যে টেম্পারেচার সেম থাকবে কিন্তু হিট এক্সচেঞ্জ হতে পারে। তার মানে কি এখান থেকে ভিতর থেকে যদি তাপ বাইরে চলে আসে তাহলে কিন্তু ভিতরের তাপের পরিমাণ অথবা অ্যামাউন্ট অফ হিট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো সবাই আশা করি বুঝতে পেরেছো। তাহলে এই সিস্টেমটা দেখো, এই সিস্টেমটা কি হবে যে প্রেশার চেঞ্জ হতে পারে, তারপরে ভলিউম চেঞ্জ হতে পারে, আবার তাপের পরিমাণ চেঞ্জ হতে পারে। ঠিক আছে, এর ভিতরের তাপের পরিমাণটা চেঞ্জ হতে পারে, কিন্তু কি চেঞ্জ হবে না, শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ হবে না। দেখো শুধুমাত্র টেম্পারেচার চেঞ্জ হবে না। তো এই সিস্টেমটাকে সেজন্য আমরা বললাম দেখো আইসোথার্মাল প্রসেস। দেখো ওয়ার্ড থেকে আমরা একটু আগে যেটা শিখেছি যেটা আইসোথার্মাল মানে টেম্পারেচার সেম থাকবে আর আদার্স যে টার্মগুলো সেগুলো চেঞ্জ হবে। তাহলে এই প্রসেসটাকে আমরা এভাবে বলতে পারি, দেখো যে এখান থেকে এই ওয়ালটা যেহেতু দেখো যে গুড কন্ডাক্টর অফ হিট, তাহলে দেখো হিট বাহির থেকে ভিতরেও ঢুকতে পারবে অথবা ভিতর থেকে বাইরেও আসতে পারবে। তো এরকম অ্যারো চিহ্নটা দিয়ে আমরা দেখালাম। আর এটা কিন্তু অবশ্যই স্লো প্রসেস, দেখো এটা কিন্তু অবশ্যই স্লো প্রসেস। যেমন যে আমরা যদি খুব দ্রুত এরকম প্রেশার ইনক্রিজ ডিক্রিজ করি খুব ফাস্ট, তাহলে কিন্তু হিট এক্সচেঞ্জ করে টেম্পারেচার সেম হওয়ার টাইম পাবে না। ঠিক আছে, যে যদি আমরা প্রেশার খুব দ্রুত আমরা বাড়ালাম অথবা দ্রুত কমালাম, যে এই শর্ট টাইমের মধ্যে হিট এক্সচেঞ্জ করে
টেম্পারেচার যা আগের মতো হবে সেই সময়টা কিন্তু পাবে না। তার মানে কি দেখো এটা স্লো প্রসেস, তার মানে এটা হলো প্রেশার স্লোলি ইনক্রিজ করতে হবে অথবা স্লোলি ডিক্রিজ করতে হবে, যেন হিটটা এক্সচেঞ্জ করে টেম্পারেচার সেম হওয়ার মানে প্রপার টাইমটা পেয়ে যায়। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, এখানে তৌহিদিল, হ্যাঁ তৌহিদ ফেরদৌস কমেন্ট করেছে, শান্ত কমেন্ট করেছে যে জি স্যার আমি করেছি এই এক্সপেরিমেন্টটা। হ্যাঁ ধন্যবাদ তোমাকে। তো সবাইকে এক্সপেরিমেন্টটা করতে বলবো, তাহলে জিনিসটা আরো, হ্যাঁ তাহলে আরো তোমরা ভালোভাবে বুঝবে। ওকে, আচ্ছা এখানে দার্শনিকের কি নাম দিয়েছে তোমাদের, আসলে এই সবগুলো ফেসবুক আইডিতে তোমাদের নিজেদের নামে হয়, তাহলে কিন্তু আমাদের আসলে তোমাদের এই অ্যাড্রেস করাটা খুব ইজি হয়ে যাবে। এখন অনেকের ফেসবুক নামের সাথে নিজের কোনো মানে নিজের অ্যাকচুয়াল নামের কোনো মিল নাই, তো এই আর কি। আচ্ছা ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখো এই প্রসেসটা আমরা এখন ডেফিনেশনটা ইজিলি দেখতে পারবো। দেখো তোমাদেরকে সবাইকে বলবো যে ফিজিক্সে আসলে কিন্তু মেমোরাইজ করার কোনো টপিক কিন্তু নাই। তুমি যদি সিস্টেমটা ভালোভাবে বোঝো তাহলে ডেফিনেশন পর্যন্ত মেমোরাইজ করতে হবে না। ওকে, যে ডেফিনেশনগুলো আমাদের আছে ডেফিনেশনগুলো সহ মেমোরাইজ করতে হবে না, তাহলে তুমি সব আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে এটা তুমি বুঝে বুঝে রাখতে পারো। যেমন ধরো যে এই সমষ্ণ প্রক্রিয়া যেটা আমরা এতক্ষণ বললাম, দেখো যে প্রক্রিয়ায় সিস্টেম অথবা গ্যাসের, এই যে গ্যাসের দেখো এই চাপ ও আয়তন পরিবর্তন হয়, এর চাপ পরিবর্তন হতে পারে, এর সাথে সাথে আয়তন পরিবর্তন হতে পারে, কিন্তু এই তাপমাত্রা স্থির থাকে। দেখো এই তাপমাত্রা অথবা টেম্পারেচার সেম থাকে, তো সেই সিস্টেমটাকে আমরা সমষ্ণ প্রক্রিয়া বলবো। ওকে, দেখো দ্য থার্মোডাইনামিক প্রসেস, ইংলিশ ভার্সনেরা দেখতে পারো যে দ্য থার্মোডাইনামিক প্রসেস ইন হুইচ দ্য ভলিউম অ্যান্ড প্রেশার অফ এ সিস্টেম, সিস্টেম মানে এখানে গ্যাস আমরা কনসিডার করেছি, তো ক্যান বি চেঞ্জ। দেখো এই ভলিউম আর প্রেশার অফ এ সিস্টেম ক্যান বি চেঞ্জ, বাট দেখো বাট টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট। দেখো ইম্পর্টেন্ট কথা, টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট ইজ নোন অ্যাজ আইসোথার্মাল প্রসেস। ওকে, দেখো হিট ক্যান এক্সচেঞ্জ ইন দিস প্রসেস। দেখো এই প্রক্রিয়ায় তাপের আদান প্রদান হতে পারে, যেটা আমরা একটু আগে বললাম যে এই সিলিন্ডারের অভ্যন্তর থেকে তাপ বাইরে আসতে পারে অথবা এই এনভায়রনমেন্ট থেকে হিট ভিতরে আসতে পারে। তার মানে দেখো যেহেতু এই ওয়ালটা তাপের সুপরিবাহী অথবা গুড কন্ডাক্টর অফ হিট, তাহলে এই প্রক্রিয়াতে দেখো তাপের আদান প্রদান হতে পারে, বাইরে থেকে তাপ ভেতরে অথবা ভিতর থেকে তাপ বাইরে যেতে পারে। ওকে, তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো। আচ্ছা এখন একটু খেয়াল করো যে এখানে দেখো যে অর্থাৎ এখানে দেখো যেহেতু তাপের আদান প্রদান হতে পারে, দেখো যেহেতু হিটের এক্সচেঞ্জ হয়, হিট এক্সচেঞ্জ হয়, তাহলে হিটের যে চেঞ্জটা, দেখো হিটের যে চেঞ্জ, তাপের যে পরিবর্তনটা, সেটাকে আমরা ডিকিউ দিয়ে রিপ্রেজেন্ট করবো। ডিয়ার স্টুডেন্টরা তোমরা সবাই এই সিম্বলগুলো মনে রাখবে, যে আমরা একটু আগে দেখেছি যে ডিইউ দিয়ে আমরা ইন্টারনাল এনার্জির চেঞ্জ বুঝাইছি, ঠিক আছে, ডিইউ দিয়ে আমরা ইন্টারনাল এনার্জির চেঞ্জটা বুঝাইছি। আর এখানে যে ডিকিউ আমি দেখালাম, দেখো ডিকিউটা, এই ডিকিউটা আমরা এখানে তাপের পরিবর্তন অথবা চেঞ্জ অফ হিট, ঠিক আছে, তাপের পরিবর্তন অথবা চেঞ্জ অফ হিট বুঝাবো। তো এই ক্ষেত্রে দেখো আমরা চেঞ্জ অফ হিট এই ডিকিউ নট ইকুয়ালস 0 দিলাম, যে এই প্রসেসের জন্য দেখো ডিকিউ নট ইকুয়ালস 0 এর মিনিং হলো, দেখো ডিকিউ মানে চেঞ্জ অফ হিট, ঠিক আছে, তাহলে চেঞ্জ অফ হিট যদি 0 হয় এর মিনিং হলো কোনো হিটের চেঞ্জ হয়নি, তার মানে কি তাপের আদান প্রদান হয়নি, যে পরিমাণ হিট আগে ছিল সেই পরিমাণ হিট এখনো আছে, তার মানে এই হিটের কোনো চেঞ্জ হয়নি। আর যদি চেঞ্জ হয় তাহলে কোনো একটা ভ্যালু পাবো, যে চেঞ্জ এত জুল অথবা এত জুল, এরকম কোনো একটা ভ্যালু পাবো, কিন্তু 0 পাবো না। ওকে, তো সেই জন্য দেখো যে ডিকিউ দিয়ে আমরা যেহেতু চেঞ্জ বুঝাইছি, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো ডিকিউ ইজ নট ইকুয়ালস টু 0, ডিকিউ ইজ নট ইকুয়ালস টু 0, তার মানে কোনো একটা ভ্যালু থাকবে এই প্রসেসের জন্য, যে তাপ কতটুকু আদান প্রদান হলো অথবা হিট কতটুকু এক্সচেঞ্জ হলো, এর একটা স্পেসিফিক ভ্যালু থাকবে, 0 থাকবে না। ওকে, তো ওই জন্য আমরা বললাম যে ডিকিউ ইজ নট ইকুয়ালস টু 0। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এটা খেয়াল করো যে এই সিস্টেমে দেখো টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট, ওকে, অথবা তাপ স্থির থাকে। একটু ভালোভাবে লক্ষ্য করো যে এই সিস্টেমের জন্য দেখো যে টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট অথবা তাপমাত্রা এই সেম থাকে। আর তোমাদেরকে একটু আগে আমি বলছি যে তাপমাত্রা যদি সেম থাকে তাহলে কিন্তু গ্যাসের অভ্যন্তরীণ যে শক্তি অথবা ইন্টারনাল যে এনার্জিটা, সেটা কিন্তু চেঞ্জ হবে না। ডিয়ার স্টুডেন্ট তোমাদের মনে আছে হয়তো আমি প্রথম স্লাইডে দেখিয়েছি যে অভ্যন্তরীণ শক্তিটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে। ওকে, অভ্যন্তরীণ শক্তিটা শুধুমাত্র তাপমাত্রার উপর নির্ভর করে, ঠিক আছে, ইন্টারনাল এনার্জি অনলি ডিপেন্ডস অন টেম্পারেচার। তাহলে দেখো যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে, আর যদি টেম্পারেচার চেঞ্জ না হয় তাহলে কিন্তু অভ্যন্তরীণ শক্তি চেঞ্জ হবে না। তো এই প্রসেসে দেখো টেম্পারেচার কি চেঞ্জ হচ্ছে কি হচ্ছে না,
ডিয়ার স্টুডেন্ট আমার কোশ্চেনের অ্যান্সার দিবে, তাহলে আমাদের ইন্টারাকশনটা আসলে অ্যাকচুয়ালি ভালো হবে। হ্যাঁ, তোমরা যেহেতু আমরা এই সরাসরি আমরা ক্লাস নিতে পাচ্ছি না তোমাদের সামনে ক্লাসরুমে, তো সেজন্য আমরা যে কোশ্চেনগুলো করব, তোমরা যদি অ্যান্সার মানে কমেন্ট বক্সে অ্যান্সারগুলো দিয়ে দাও, তাহলে মানে ক্লাসটা কিন্তু আরো অনেক লাইভ হবে। তার মানে কি, আমাদের ওয়ান ওয়ে লার্নিং যেটা, সেটা কিন্তু তখন থাকবে না, তখন স্টুডেন্টরাও পার্টিসিপেট করবে, আমরাও বলবো, তখন কিন্তু টু ওয়ে লার্নিং হবে। ওকে, তো সবাইকে আমি এটা বলবো। তো এখন দেখো ডিয়ার স্টুডেন্ট, যে এই সিস্টেমে যেহেতু টেম্পারেচার সেম থাকে অথবা তাপমাত্রা সেম থাকে, আর তাপমাত্রা যেহেতু সেম থাকে, তাহলে কিন্তু অভ্যন্তরীণ শক্তি কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে, তাহলে অভ্যন্তরীণ শক্তি যদি কোনো পরিবর্তন না হয়, দেখো এখানে অভ্যন্তরীণ শক্তি যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে আমরা এখান থেকে দেখো, এখানে বলতেছি দেখো, যেহেতু তাপমাত্রা স্থির থাকে, সুতরাং সিস্টেমের অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হবে না অথবা হয় না। ঠিক আছে, দেখো ইফ দ্য টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট, দেখো ইফ দ্য টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট, সো দেয়ার ইজ নো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। ওকে, দেয়ার ইজ নো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। তো আশা করি সবাই এই দুটো লাইন সবাই বুঝতে পেরেছো। দেখো যেহেতু যেহেতু দেখো এখানে এই হিটের এক্সচেঞ্জ হয়, তাপের আদান প্রদান হয়, সেহেতু এই ডিকিউ দিয়ে যেহেতু আমরা তাপের পরিবর্তন বুঝিয়েছি, তো এখানে তাপের পরিবর্তনের একটা ভ্যালু পাবো, সেই জন্য নট ইকুয়ালস 0। আর সেকেন্ড লাইনটা কি বলছি আমি, দেখো যে অ্যাজ দ্য টেম্পারেচার রিমেইনস কনস্ট্যান্ট, সো দেয়ার ইজ নো চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি অফ দ্য সিস্টেম। ডিয়ার স্টুডেন্ট, তোমাদের হয়তো মনে আছে যে ইন্টারনাল এনার্জির যে পরিবর্তনটা, দেখো ইন্টারনাল এনার্জির যে পরিবর্তনটা, সেটা আমরা আসলে কি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম? ইন্টারনাল এনার্জির যে পরিবর্তনটা, সেটা আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করেছিলাম? তোমাদের হয়তো মনে আছে, এটা আমরা ডিইউ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। ডিইউ দিয়ে কিন্তু চেঞ্জ বোঝায়, তাহলে সেজন্য আমরা দেখো এখানে আমরা লিখতে পারবো যে অর্থাৎ দেয়ারফর ডিইউ ইকুয়ালস 0। নোটিস করে দেখো যে কখন নট ইকুয়ালস হচ্ছে, কখন ইকুয়ালস হচ্ছে, এগুলো তুমি যদি মেমোরাইজ করো, এটা কখনোই মনে থাকবে না। হ্যাঁ, সবাইকে রিকোয়েস্ট করবো, এটা দেখো যদি তুমি এগুলো মেমোরাইজ করো, এগুলো কিন্তু কখনোই মনে থাকবে না। তার মানে দেখো যে এখানে তুমি আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে সবগুলো মনে রাখতে পারো। দেখো যেহেতু টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না, তাহলে অভ্যন্তরীণ শক্তি অথবা ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হবে না। আর ইন্টারনাল এনার্জি যদি কোনো চেঞ্জ না হয়, তো ইন্টারনাল এনার্জির চেঞ্জ কত? 0। ঠিক আছে, সেজন্য আমরা দেখো এই ডিইউ দিয়ে যেহেতু আমরা ইন্টারনাল এনার্জির চেঞ্জ বুঝিয়েছি, তাহলে ইন্টারনাল এনার্জির চেঞ্জটা এটা 0। দেখো এটা কিন্তু নট ইকুয়ালস টু 0, দেখো এটা হলো নট ইকুয়ালস টু 0, আর এটা কিন্তু 0। তো আশা করি সবাই এটা বুঝতে পেরেছো।